This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মত্তল যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল এক তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া মত্তল যুবকদের রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনা কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। তার গাড়িটি চন্দননগর থেকে গয়ার দিকে যাচ্ছিল। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। মত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় পড়ে এবং সেখানেই মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এই আধিকারিকের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন। হীরক, আরও একবার এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে ওই গাড়িকে কোন জায়গা থেকে ওই সুতন্দ্রার গাড়িটিকে ধাওয়া করে দুষ্কৃতীরা, আরও একবার জানতে চাইবো। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাইস মিল মোড়, যেখানে দুর্ঘটনা ঘটেছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ঠিক যেখানে দুর্ঘটনা কবলে পড়েছিল সেই জায়গায়। আমি দেখাতে চাইবো সেই রাস্তা, যে রাস্তা ধরে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ছুটে আসছিল, এই রাস্তা ধরে যদি 1 কিলোমিটার যাওয়া যায় তাহলেই কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাওয়া যাবে। এবং সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই চন্দননগর থেকে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই গয়া যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্প রয়েছে এবং সেই পেট্রোল পাম্পে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি তেল নেয় এবং তেল নেওয়ার পরে যখন দুর্গাপুরের দিকে গাড়িটি এগিয়ে আসছিল ঠিক সেই সময়ই একটি গাড়ি পিছনে ধাওয়া করতে শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ধাওয়া করা যে গাড়ি, সেই গাড়িতে 5 জন মদ্যপ যুবক ছিল এবং সেই মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচার জন্যই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এই রাস্তা ধরে এবং এই রাস্তা ধরে সে গাড়িটি বেশ কিছুটা যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে ফের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে এসে ধাক্কা মারে পিছে ধাওয়া করতে থাকা অপর গাড়িটি এবং তারপরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এই পুরানো জিটি রোড ছেড়ে এই সংকীর্ণ রাস্তায় ঢুকে পড়ে এবং সেই রাস্তায় দেখাতে চাইবো যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতে মারতে এগিয়ে যেতে থাকে এবং প্রথমে এখানে কংক্রিটের একটা ব্লক রয়েছে সেখানে ধাক্কা মারে এবং তারপরে এই যে দোকান রয়েছে সেই দোকানে ধাক্কা মারে এবং দোকানের খুঁটি তুমি দেখতে পাবে যে সেই দোকানের খুঁটি কার্যত ভেঙে পড়েছে, এত জোরে এসে গাড়ি ধাক্কা মারে এবং তারপরই গাড়িটি সোজা এসে ধাক্কা মারে এখানে যে পাকা টয়লেট ছিল সেই পাকা টয়লেটে এবং তারপরই ধাক্কা মারার পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এই জায়গা আমি দেখাতে চাইবো, এই জায়গায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এসে কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে মুহূর্তে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি উল্টে যায় সেই মুহূর্তে সুতন্দ্রা চট্টোপাধ্যায় জানলা পথে ঠিক বেরিয়ে ছিটকে পড়েন এখানে এবং এখনো পর্যন্ত এখানে বেশ কিছু রক্ত ছড়িয়ে রয়েছে, যা কিন্তু প্রমাণ করছে এখানেই সুতন্দ্রা চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছি। সেই ছবি আমাদের সঙ্গে থাকবে সুতন্দ্রার গাড়ি যিনি চালাচ্ছিলেন সেই গাড়ির চালক এবং প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনা একেবারে সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন শোনাবো। কি কোনো ইঙ্গিত করছিল? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত করছিল। কাকে? গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? অ্যাক্সিডেন্টটা হলো আমাকে যখন বাম্পারে মেরেছে তখন আমি যখন বাঁদিকের লেনে স্লো হয়ে গেলাম, কিছুটা আসার পর আমি একটা সার্ভিস রোড পাই, হয় আমাকে সোজা যেতে হবে না সার্ভিস রোডে যেতে হবে, ওদের থেকে আলাদা। আপনি কি ভয় সার্ভিস রোড নিলেন? হ্যাঁ, ভয়। তারপরে যখন ভয় সার্ভিস রোড নিয়ে ওরাও আমাদের পিছু পিছু গেছে সার্ভিস রোডে, কারণ মাঝ রাস্তায় গাড়ি ফাড়ি কাটাই হয়, ওখানে গিয়ে বাঁদিক থেকে অনেকটা ডিস্টেন্স নিয়ে ওভারটেক করে সপাটে মেরেছে গাড়িটা। তখন আমার গাড়ির টায়ারও বাস্ট করে প্লাস গাড়িটাও পাল্টি করে। মন্টু, আপনি গাড়িতে কোথায় ছিলেন, কোন সিটে? আমি ছিলাম ড্রাইভারের ঠিক পেছনে ছিলাম।
শুধু সুতন্দ্রা একারই মৃত্যু হলো, বাকিদের আঘাত লাগলো না কেন? এটা কিভাবে লেগেছে স্যার? ফার্স্টে হালকা ওইখানে মারে, ঠিক আছে, মারার পর ফার্স্টে ডিভাইডারে ফার্স্টে লাগে ডান দিকের চাকাটা, এই গাড়ির ডান দিকের চাকাটা ডিভাইডারে লাগে ফার্স্টে। তো যা করে দাদা, আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে কন্ট্রোল করে নেয়, উত্তপ্ত করছিল, প্লাস উল্টো পাল্টা ইঙ্গিত করছিল, প্লাস দিদিকে যেহেতু সামনে দেখে নিয়েছে, মনে করছে যে পেছনে কেউ নেই, ঠিক আছে, ড্রাইভার আছে, দিদি আছে, মনে করছে পেছনে আর কেউ নেই। তো আমরা ওদের কাছ থেকে প্রাণে বাঁচার জন্য একটুখানি স্পিডে বেরোনোর চেষ্টা করি, যাতে আমরা এদিকে দার্জিলিং মোড় হয়ে যাতে আমরা পুরো এই মেন রোড হয়ে একবারে গয়ার রোডটা আমরা ধরে নিতে পারি। তো যখনই আমরা বেরোতে যাব, তখন এত ফোর্সে গাড়িটা এসছে, ধারণার বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এত ফোর্সে মেরেছে যে পুরো গাড়িটা এমনভাবে পাল্টি মেরেছে, কিছুক্ষণের জন্য আমরা সব জন্য আমরা বেহোশ হয়ে গেছিলাম, ড্রাইভারের এখানে গলাটাও পুরো ফেঁসে গেছিল। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা। সেই গাড়িতে 4 থেকে 5 জন মত্ত যুবক ছিল। সেই গাড়ির ছবি দেখিয়েছি আপনাদের। সেই গাড়িতে সামনের সিটের দুদিকের যে দরজা, সেই দরজায় সেখানে গ্লাস রাখা ছিল, অর্থাৎ একটা অনুমান করাই যাচ্ছে যে সেই যুবকরা তারা মদ্যপানা করছিলেন। সেই অবস্থায় তারা সুতন্দ্রাকে কটূক্তি করতে থাকেন প্রাণে বাঁচার জন্য, ইজ্জত রক্ষার জন্য, আব্রু রক্ষা করার জন্য। সুতন্দ্রা তার গাড়িটি মেন রাস্তা ছেড়ে আরেকটি অন্য রাস্তায়, সরু রাস্তায় ঢোকে, সেখানে গাড়িটি ধাক্কা খায় এবং বাঁদিকে গাড়িটি উল্টে যায়। সুতন্দ্রা ড্রাইভারের বাঁদিকে সিটে বসেছিলেন এবং সুতন্দ্রা তিনি গাড়ির জানলা ভেঙে বাইরে ছিটকে পড়েন। সেখানে লোহা রাখা ছিল, সেই লোহার টুকরো তার ধাক্কা লাগে এবং সেখান থেকে তিনি রক্তাক্ত হয়ে পড়েন এবং অবশেষে তার মৃত্যু হয়। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কি ব্যাখ্যা দিচ্ছে, কোথায় সেই যুবকরা, শুনুন একবার। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে, জানা যাবে। ঠিক আছে। এই একটি মৃত্যু কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে রাতের রাস্তায় মহিলাদের নিরাপত্তা কোথায়? সুরক্ষা দিতে তাহলে কি পুলিশ ব্যর্থ? তাহলে কি রাতের বেলায় আর কাজে বেরোতে পারবেন না মহিলারা? তাদেরকে এভাবে কটূক্তির শিকার হতে হবে? তারা কি প্রাণ ভয় এভাবে পালাবেন এবং দুর্ঘটনার বলি হবেন? জাতীয় সড়কে বেআব্রু এই সুরক্ষা। এই গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কি বলছেন বিরোধীরা, কি বলছেন শাসক দলের নেতারা, শোনাবো। একধারে যেরকম বলেন সারা দেশের মধ্যে আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, উনি এবং ওনার সাকরেদরা বলেন, আজকে দিনে দাঁড়িয়ে যদিও বা তিনি একমাত্র নন, কিন্তু অন্যদিকে মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো, ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না। কারণ এই সরকারটা, মমতা ব্যানার্জির সরকার, আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা মহিলাদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, বোম বানায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায়, তারা আজকে রাজ্য চালাচ্ছে। সেরকম হলে তো এরকমই হবে, কারোর কোনো সুরক্ষা নেই। আজকাল যুব সমাজ তারা যদি নিজেদের সতর্ক না করে, তাদের সংযত না করে, তাহলে তো মুশকিলের কথা। এইরকম ঘটনা যে আগে ঘটেনি কখনো তা তো না, কিন্তু যখনই ঘটুক না কেন এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ এই ব্যাপারটা হস্তক্ষেপ করেছে, পুলিশ তদন্ত করছে। সকালে আমি টিভিতে দেখলাম পুলিশের যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা ব্যাপারটাকে দেখছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী জয়ন্ত রয়েছেন। আমি সরাসরি জয়ন্তের কাছে চলে যাব। জয়ন্ত, দেখো, যে দুষ্কৃতীরা 4-5 জন দুষ্কৃতী তারা একটা দামি গাড়ি করে সুতন্দ্রার পিছু ধাওয়া করলো এবং সেই গাড়িটি রেখে তারা পালিয়ে গেল। পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কাউকে ধরতে পারলো না। পুলিশ করছেটা কি? পুলিশ তদন্ত কোন পথে নিয়ে যেতে চাইছে? এবং যারা সুতন্দ্রার গাড়িতে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেই বা পুলিশ নতুন কি তথ্য পেল? দেখো, পুলিশের এখন পর্যন্ত যেটুকু হাতে লেগেছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যে গাড়ির মালিক, তাকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে, বাবলু যাদব। এবং যেখানে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে এই গাড়িটা উল্টে গিয়ে সুতন্দ্রার মৃত্যু হয়েছে, সেই এলাকার পাশাপাশি এলাকাই হচ্ছে বাবলু যাদবের বাড়ি। কিন্তু বাবলু যাদব এখন বাড়িতে নেই, তাকে পুলিশ ইতিমধ্যেই কয়েকবার তার বাড়িতে গেছে। এই কাঁকসা থানা থেকে তার বাড়ির দূরত্ব মেরে কেটে 2.5 কিলোমিটার। পুলিশ কিন্তু এই 2.5 কিলোমিটারের মধ্যে বাবলু যাদবের এখনও কোনো হদিশ পায়নি। শুধু বাবলু যাদবই নন, বাবলু যাদবের সঙ্গে আরও যারা ছিল
তাদেরও কোনো হদিশ মেলেনি। যদিও পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে পুলিশ কথা বলার চেষ্টা করছে এবং জানার চেষ্টা করছে কোথায় আছে এই 4-5 জন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই পরিবারের সুতন্দ্রার পরিবারের লোকেরা এখানে এসে পৌঁছেছে, মা পৌঁছেছে, পিসি পৌঁছেছে। পরিবারের তরফ থেকে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। পুলিশের লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ যেটা কোথায় বসেছিল আরো একবার জানতে চাইবো। দেখো এই সেই গাড়ি, এই গাড়ি দেখো উইন্ডস্ক্রিন পুরো ভাঙা, এই সামনের সিট, ঠিক সামনে যে সিটটা আছে এখানেই বসেছিল ওই তরুণী, এখানেই বসেছিল, এই সিটেই বসেছিল। খানিক আগে তেল ভরা হয়েছিল, এই গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল ভরা হয়েছিল। সুতন্দ্রা ওখান থেকে নেমে তেলের দাম মিটিয়েছিল, তারপরে এই গাড়ি এই সিটে বসে এবং সেখান থেকে পেট্রোল পাম্প থেকে বেরোনোর পর থেকেই ওই সাদা ক্রেটা গাড়ি এর পেছনে ধাওয়া করে এবং বারবার ধাক্কা মারে, যার জন্য 19 নম্বর জাতীয় সড়ক থেকে পুরনো যে জাতীয় সড়ক রয়েছে পানাগড়ের বাজারের ভেতর দিয়ে সেই রাস্তায় এই গাড়িটি চলে আসে এবং সেখানেও যখন ধাওয়া করে তখন একটি গলির রাস্তা যেটা রাইস মিল রোড নামে পানাগড়ে পরিচিত, সেই রাইস মিল রোডে ঢুকে গিয়ে পেছনে ধাক্কা মারে যখন, তখনই গাড়িটি একটা দেওয়ালে ধাক্কা মারে এবং উল্টে পড়ে যায় এবং সেখানে লোহার যে পুরনো গাড়ির যন্ত্রাংশ সেগুলো পড়েছিল, সেগুলোর উপরে যখন। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট জনদের সঙ্গে, তারা কি জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে শোনাবো। একটা ঘটনা যখন ঘটে গেছে আমরা অনেকেই সরব হচ্ছি, আমরা সরব হব। এবার এটাও বলছি না যে এই ঘটনাটা কোনোভাবেই লঘু করে খাটো করে কোনোভাবেই দেখানোর কথা হচ্ছে না। ডেফিনেটলি এটা প্রথমেই বলেছি আমি যে এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক একটি ঘটনা। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে জাতীয় সড়কে তো মানুষ চলাচল করেন প্রত্যেক দিন বা সবসময়, আমরা এরকম ঘটনা শুনি না, আমরা নিজেরাও যাতায়াত করি। যে ঘটনাটা ঘটেছে সেটাকে ডেফিনেটলি অ্যাড্রেস করা উচিত এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টা করা উচিত। তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। এতজন মিলে মেয়েটিকে ধাওয়া করলো, মেয়েটিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো, একজনও ধরা পড়লো না এখনো, তাহলে ক্রিডেন্সিয়ালটা কোথায়? এরপর আমরা যারা আওয়াজ তুলি যে রাজপথে কতটা নিরাপত্তা রয়েছে সেই নিয়ে, মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে যখন আওয়াজ তুলি, পুলিশ কতটা তৎপর সেই নিয়ে যখন আওয়াজ তুলি, আমাদের নিরাপত্তাটাও কোথায় দেখো, আমাদেরকে ব্যান করে দেওয়া হয়। এখনো দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারলো না কেন, এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে দেবাশিস সাহা। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেবাশিস ধর, মাফ করবেন। আদিত্যনাথ যোগী ওনার এগেন্সটে অনেক রকম অভিযোগ আছে যে এরকম স্টিম লোডার চালিয়ে দেন এইভাবে, কিন্তু উনি অপরাধীদের যেভাবে ট্রিট করেন, অপরাধকে দমানোর জন্য কিন্তু এই উনি পদ্ধতিতে, কিন্তু আমরা যদি অপরাধীদের প্রতি এত লিবারাল থাকি এবং সেখানে দল দেখি বা তারা দেখি যে কে কার ছত্রছায়াতে আছে, তাহলে এরকম ঘটনাটা প্রতিদিনই ঘটবে। আজকে যে মানুষটির মানে যে মহিলার প্রাণ চলে গেল, কারণ জেনে গেছে, সবাই জেনে গেছে এটা আমাদের স্বর্গরাজ্য। যাই করবো না কেন এখানে পুলিশ প্রশাসন এতটা সজাগ নেই। রাতের রাস্তায় কোথায় মহিলাদের নিরাপত্তা, এই প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে ধাওয়া করে কয়েকজন যুবক, তাকে কটূক্তি করতে থাকে। সুতন্দ্রা প্রাণে বাঁচতে তার গাড়িটি মূল রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তায় ঢুকে যায় এবং সেখানে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের।